সবাইকে শুভেচ্ছা। আজকে আমি কথা বলবো মিয়ানমারের জাতীয় নির্বাচন নিয়ে। বাংলাদেশের নির্বাচনের যে উত্তেজনা এবং যে পরিমাণ ক্লাইম্যাক্স তৈরি হয়েছে, সে কারণে আমরা আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারের যে জাতীয় নির্বাচন হয়ে যাচ্ছে তা নিয়ে আমরা খুব একটা নজর রাখছি না, বা ওদিকে আমরা কোনো খেয়াল রাখছি না। কিন্তু আমি, আপনারা অনেকে জানেন যে আমি রোহিঙ্গা নিয়ে গবেষণা করি, রোহিঙ্গা বর্ডার এগুলো আমার আলোচনার বিষয়। ফলে আমি মিয়ানমারের এই জাতীয় নির্বাচনটাকে আমি খুবই গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছিলাম, এবং আমি নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে আমি ফলো করছিলাম। তা আমি খুব সংক্ষেপে এই মিয়ানমারের নির্বাচন নিয়ে একটা অ্যানালাইসিস আমি দেওয়ার চেষ্টা করছি। আপনারা জানেন 2020 সালের ডিসেম্বরে যে মিয়ানমারের ইলেকশন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেখানে অং সান সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি একটা ব্রড মেজরিটি পেয়েছিল, যা 2021 সালের ফেব্রুয়ারির 1 তারিখ শপথ গ্রহণ করে নতুন একটা সরকার গঠন করার কথা ছিল। কিন্তু সেই 2021 সালের ফেব্রুয়ারির 1 তারিখই মিয়ানমারের সামরিক বাহিনী এই নবনির্বাচিত এই পার্লামেন্টারিয়ানদের সবাইকেই অলমোস্ট অ্যারেস্ট করেন, অর্থাৎ একটা রক্তপাতহীন সামরিক কুয়ের মধ্য দিয়ে মিয়ানমারের মিলিটারি মিয়ানমারের ক্ষমতা দখল করে এবং অং সান সুচি সহ ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি নেতাদেরকে বন্দী করেন। এবং এরপর থেকে মিয়ানমারে সামরিক জান্তার সামরিক শাসনের আবার নতুন একটা ফেজ শুরু হয়। আপনারা অনেকেই জানেন যে ডিকলোনাইজেশনের পরে 1948 সালে যখন মিয়ানমার যখন ঔপনিবেশিক শাসকের হাত থেকে মুক্তি পায়, এরপরে মিয়ানমার যে ডেমোক্রেটাইজেশন শুরু হয়, সেটা 1962 সালে প্রথমবারের মতো সামরিক কুয়ের মাধ্যমে সামরিক বাহিনী ক্ষমতায় আসে। এরপরে মিয়ানমারের যে দীর্ঘ ইতিহাস, সেখানে মূলত কোনো না কোনো ফরম্যাটে সামরিক বাহিনী শাসন করেছে। এমনকি 2015 সালে ইলেকশনের পরে যখন অং সান সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি যখন ক্ষমতায় ছিল, তখনও কিন্তু পরোক্ষভাবে মিলিটারি শাসনে সেখানে জারি ছিল। তার কারণ হচ্ছে 2008 সালে মিয়ানমারের যে কনস্টিটিউশনাল রিফর্ম হয়, সেই কনস্টিটিউশনাল রিফর্মের মধ্য দিয়ে যে সামরিক বাহিনীর যে পার্লামেন্টে 25% সিট থাকা, তারপর হচ্ছে ভাইস প্রেসিডেন্ট মিলিটারি থেকে দেয়া, এবং ক্যাবিনেটের 3টা মন্ত্রণালয় মিলিটারি কর্তৃত্ব মিলিটারি আন্ডারে রাখা, এরকম অনেকগুলো কনস্টিটিউশনাল রিফর্মের মধ্য দিয়ে মিয়ানমারের রাজনীতিতে, রাষ্ট্র পরিচালনায় সামরিক বাহিনীর যে কর্তৃত্ব, যে আধিপত্য, সেটা আসলে অটুট ছিল। কিন্তু 2020 সালে যে মিয়ানমারের সামরিক বাহিনী সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির যখন ভরাডুবি হয়, তখন আসলে এই ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি অনেক বেশি স্ট্রেংথেন হয়, কারণ প্রচুর সিভিলিয়ান সাপোর্ট অং সান সুচির নেতৃত্বাধীন এই ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি আসলে অর্জন করে। এবং এইটাই সামরিক বাহিনীকে খানিকটা সংকটের মধ্যে ফেলে দেয়। কারণ হচ্ছে একটা সিভিলিয়ান অ্যাবসলিউট মেজরিটি নিয়ে সিভিলিয়ান গভর্নমেন্ট যদি ক্ষমতায় আসে, যদি কনস্টিটিউশন রিফর্মের মতো চিন্তা করে, এবং 2008 সালে যে কনস্টিটিউশন রিফর্মের মধ্য দিয়ে সেনাবাহিনীর যে কর্তৃত্ব সেটা খর্ব হয়, অনেকগুলো কারণে সেনাবাহিনী নতুন করে ক্ষমতা দখল করে, এবং সেই ক্ষমতা দখলের পরে এই প্রথমবারের মতো ইলেকশন হচ্ছে। নানানভাবে আন্তর্জাতিক চাপ ছিল একটা ইলেকশন করা, আবার 4 বছর পরে ইলেকশন করার একটা বাধ্যবাধকতা ছিল, এরকম অনেকগুলো কারণে ইলেকশন ডিক্লেয়ার করেছে। এবার ইলেকশনটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং ওয়েতে, সেটা হচ্ছে যে 3 দিনে এই ইলেকশন অনুষ্ঠিত হবে, এবং ইলেকশনের তারিখ যখন ঘোষণা করা হয়, 2টা ডেট ঘোষণা করা হয়। একটা হচ্ছে আজকে 2025 সালের ডিসেম্বরের 28 তারিখ, দ্বিতীয় ফেজ ইলেকশন হবে 2026 জানুয়ারির 11 তারিখ, তৃতীয় ফেজ ইলেকশন কখন হবে সেটা কিন্তু ডিক্লেয়ার করা হয় না, কিন্তু আমি জানি সেটা হবে জানুয়ারির 25 তারিখ। এবং এটা আজকে একটা বিবিসির একটা রিপোর্ট এটা প্রকাশিত হয়েছে। এখন এই 3 ফেজ ইলেকশন হওয়ার পরে জানুয়ারি শেষের দিকে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে, এই ধরনের একটা ডিক্লারেশন বা প্রস্তুতি আছে। তার হাত ধরে আজকে প্রথম ফেজের ইলেকশন হয়েছে। মিয়ানমারে 330টি টাউনশিপ বা কনস্টিটিউশনের মধ্যে এবার ইলেকশন হবে 265, এবং বাকিগুলোতে ইলেকশন হচ্ছে না। তার কারণ হচ্ছে তার অনেকগুলোতেই মূলত রিজিওনাল রেজিস্ট্যান্স গ্রুপগুলো আছে, তারা কিন্তু সেই টাউনশিপগুলো
কর্তৃত্ব বা নেতৃত্ব বা দখলদারিত্বে আছে। দখলদারিত্বে না বলে তারা তাদের দখলে আছে, যেখানে মিয়ানমারের সামরিক সরকারের কোনো কর্তৃত্ব নাই। ফলে সেসব জায়গায় ইলেকশন করতে পারছে না, কারণ তাদের কোনো কর্তৃত্ব, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো অথরিটি বা কোনো সিদ্ধান্ত এক্সিকিউট করার ক্ষমতা নাই। তার মানে যে এটা এক অর্থে এটা পূর্ণাঙ্গ ইলেকশন নয়। আরো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে এবার ইলেকশনে যে অংশ নিচ্ছে মোটা দাগে 6টি পার্টি, তার মধ্যে আসলে মূলত একটি পার্টি, সেটা হচ্ছে মিয়ানমারের সামরিক বাহিনী সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি। এবং মূলত এই পার্টিটাই এই নির্বাচনে নির্বাচিত হবে বিপুল ভোট নিয়ে। মানে এটা সবাই মোটামুটি অ্যানালাইসিসটা বলছে এবং পরিস্থিতি সেদিকে যাচ্ছে। এবং এই ইলেকশনটা করাই হচ্ছে মিয়ানমারে এখন যে সামরিক বাহিনী ক্ষমতায় আছে, সেটা হচ্ছে একটা সামরিক কুয়ের মাধ্যমে 2021 সালে ফেব্রুয়ারি 1 তারিখ এটা নির্বাচিত জনপ্রতিনিধিকে মানে সরিয়ে তার এটা দখল করেছে। এখন ইলেকশনের মাধ্যমে সেটাকে একটু জায়েজ করার একটা চেষ্টা, কিন্তু এটাকে মিয়ানমারের সামরিক বাহিনী প্রচার করছে বা প্রকাশ করছে এটা হচ্ছে এক ধরনের ট্রানজিশন ফ্রম মিলিটারি রেজিম টু ডেমোক্রেসি। কিন্তু আমরা জানি এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন মিডিয়ায় এই কথাগুলো বারবার আসছে যে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ইলেকশনের মধ্যে যে ডেমোক্রেটিক টার্মিনোলজি গুলো আমরা ব্যবহার করি, যেমন ক্রেডিবল, তারপরে হচ্ছে পার্টিসিপেটরি, ইনক্লুসিভ ইলেকশন, এই যে কথাগুলো বলে গেলে কোনো কিছু কিন্তু নাই, এবং পার্টিসিপেশনের সংখ্যাও কিন্তু খুবই মিনিমাম। সুতরাং ধরেই নিচ্ছি যে এই ইলেকশনটা হচ্ছে লোক দেখানো ইলেকশন, শুধু ইলেকশন করার জন্য ইলেকশন। আরো একটা বিষয় আছে, এই ইলেকশন হচ্ছে প্রধানত চীনের একক আগ্রহে এবং সমর্থনে এই ইলেকশন আসলে অনুষ্ঠিত হচ্ছে। এবং এখানে আরো একটা বিষয় বলে রাখা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এখানে 6টি পার্টি অংশগ্রহণ করছে, এটা সত্য, কিন্তু আসলে মূলত এটা ইলেকশনটা করছে একটি পার্টি, সেটা আমি আগেই বললাম যে মিয়ানমারের মিলিটারি পলিটিক্যাল পার্টি। কিন্তু বিভিন্ন রিজিয়নের কিছু রিজিয়নাল পার্টি আছে, তারা অংশ নিচ্ছে, কিছু স্বতন্ত্র অংশ নিচ্ছে। অর্থাৎ এটা যে একটা মানে পার্টিসিপেট ইলেকশন, সেটা দেখানোর একটা চেষ্টা কিন্তু আছে। কিন্তু 2021 সালের যে সামরিক কুয়ের মাধ্যমে ক্ষমতা দখল করার পর থেকে 40টি পার্টিকে নির্বাচন অযোগ্য ঘোষণা করা হয়, অর্থাৎ ব্যান করা হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে অং সান সুচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি। সুতরাং এই যে মিয়ানমার ইলেকশনটা হচ্ছে, এটা হচ্ছে এক ধরনের লোক দেখানো অথবা নাটক, যেভাবে বলতে চান। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, বিশেষ করে আমার জায়গা থেকে আমি কেন এটাকে খুব গুরুত্বের সাথে ফলো করি, তার কারণ হচ্ছে মিয়ানমারের এই ইলেকশন, মিয়ানমারের পলিটিক্যাল স্টেবিলিটি, মিয়ানমারের পলিটিক্যাল ইনস্টেবিলিটি বা ডেমোক্রেটাইজেশন, রিস্টোরেশন অফ ডেমোক্রেসি, এগুলো কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে মিয়ানমারের এই বিষয়গুলো কোন দিকে যাচ্ছে, মিয়ানমারের পলিটিক্যাল স্টেবিলিটি, ইনস্টেবিলিটি বা ডেমোক্রেটাইজেশন বা ইনক্লুসিভ ইলেকশন বা এই যে বিষয়গুলো কিভাবে কোন দিকে টার্ন নিচ্ছে, তার সাথে কিন্তু রিলেটেড রোহিঙ্গা সমস্যার সমাধান। সুতরাং যেহেতু রোহিঙ্গা বাংলাদেশের জন্য একটা বড় ধরনের একটা ডেমোগ্রাফিক একটা প্রেশার আকারে মানে আমাদের মধ্যে আছে, এবং রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের একটা বড় সমস্যা, যেহেতু রোহিঙ্গারা নিজেরাও নিজ দেশে, মেজরিটি রোহিঙ্গা নিজেরা নিজ দেশে ফেরত যেতে চাই, সুতরাং মিয়ানমারের পলিটিক্যাল কন্ডিশন, সিচুয়েশনসটা কিভাবে আনফোল্ডিং করছে, তার উপরে কিন্তু রোহিঙ্গা সমস্যার সমাধান নির্ভর করছে। সুতরাং একেবারেই চোখ বন্ধ করে থাকলে কিন্তু চলবে না। প্রতিবেশী হিসেবে রোহিঙ্গা সমস্যার জায়গা থেকে মিয়ানমারের ইলেকশন, মিয়ানমারের ডেমোক্রেসি, পলিটিক্যাল স্টেবিলিটি, ইনস্টেবিলিটি এবং রেস্টোরেশন অফ ডেমোক্রেসি কোন দিকে আছে, সেদিকে কিন্তু আমাদেরও নজর রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।